বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো তোমরা তো আগের পার্টে সবই শুনেছো আমার মায়ের অতীতে ঘটে যাওয়া মর্মান্তিক জীবন কাহিনী। মর্মান্তিকই বলবো, কারণ এইরকম একটা ঘটনা সচরাচর সবার জীবনে ঘটে না। তো বাকি কথাটুকু এই পর্বে তোমরা শুনবে, আশা করছি এই পর্বে কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কি হয়েছিল, অত যে আমার মাকে মারধর করা হলো, মানে এক প্রেগনেন্ট অবস্থায়, 5 মাসে প্রেগনেন্ট অবস্থায় ওইভাবে যে পেটে কিল ঘুষি লাথি মারা হলো, যে অত্যাচার করা হলো, তারপরে কি হলো সেটা তোমরা এখন শুনবে। তো মা তো থানায় গেছিলো সেই সময়, ভোটের সময়, তখন মানে ছিল না, তখন কোনো পুলিশ ছিল না। তো সেই রাতে সবাই ফিরে আসে, মানে আমার মা আর পাপা ফিরে আসে। তারপরের দিন সকাল থেকে ওরা আবার এসেছিল, এসে মারধর শুরু করেছিল। তো সেটা তোমরা এখন শুনবে। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করছো যে তোমার মাকে কেন মারলো। তোমরা আগের পার্টে যে কথাগুলো শুনলে, তো তোমাদের তো মনে হয়েছে যে যারা এইরকমভাবে মারতে পারে তারা অ্যাকচুয়ালি কেমন টাইপের মানুষ, তারা কেমন মানসিকতার মানুষ, মানে তাদের সঙ্গে একসঙ্গে থাকা যায় কি না যায় সেটা তোমরা তাদের কার্যকলাপ শুনেই বুঝতে পেরে গেছো যে তারা কেমন টাইপের মানুষ। তো আমার মায়ের সাথে আমার মা বিয়ে হওয়ার পর থেকে কোনোদিনই ওই পরিবেশে মানিয়ে নিতে পারিনি, সত্যিই মানিয়ে নিতে পারিনি, কারণ ওরকম টাইপের, ওরকম মানসিকতার মানুষদের সঙ্গে মানিয়ে নেওয়া যায় না। মেরেছিল কারণ হচ্ছে আমার মায়ের শ্বশুরবাড়ির একটা কথা, যেটা একটা গোপন কথা, অন্য মানুষের জীবনের কথা, সেজন্য আমি তোমাদের বলতে পারছি না। তো সেই কথাটা আমার মায়ের সাথে অন্য একজন এসে আমার মাকে বলেছিল এই কথাটা। তো আমার মা সেই কথাটা কি করেছে, আর একজনের কাছে জিজ্ঞাসা করেছে যে ব্যাপারটা কি সত্যি এরকম কিছু। তো সে কি করেছে, সে আবার বাড়ি আমার মায়ের শ্বশুরবাড়ির লোকেদের কাছে উল্টোপাল্টা করে লাগিয়েছে যে আমার মা নাকি চারিদিকে এটা রটিয়ে বেড়াচ্ছে। এই হচ্ছে আমার মায়ের দোষ। সেই দিন অন্য একটা মানুষকে জিজ্ঞাসা করা যে এই ব্যাপারটা কি বা কিছু, এই ব্যাপারটা জিজ্ঞাসা করা। সে যাই হোক না কেন, সে যত যাই অন্যায় করুক, তার শাস্তি কখনো এইরকম মর্মান্তিক হতে পারে না। তো যাই হোক, তোমরা শোনো বাকিটুকু। হয়ে যেত। এইবারে 10টার সময় বাড়ি আসার পরে, তারপরের দিন বিকেলবেলা আবার মারতে গেছে। গেলে আমি ঘরের দরজা দিয়েছি, আমার পাইনি মারার জন্যে। আর ছেলে ছিল বাইরে, ওদের ছেলে ছিল বাইরে। আচ্ছা, আমি নাই পরের মেয়ে, আমি খারাপ, হ্যাঁ আমি মানলাম আমি খারাপ, আমি ভালো না। তা নিজের ছেলে, নিজের সন্তান, তাহলে সেই বাপ ভাইদের ছেলেদের নিয়ে কি করে মারলো, এত মারলো ছেলেটাকে, আমাকে না পেয়ে এখানকার মাংস টাংসগুলো সব খসে পড়ার মতো, আঙুলটা এখনো পর্যন্ত এরকম ভাবে ভেঙে আছে, সোজা হয় না। এইরকম ভাবে মেরেছে, এত মার মেরেছে ছেলেদের, আমাদের পাইনি, ছেলেদের মেরেছে। মেয়েদের মানে যে আমার সন্তান, যে আমাদের নিজেদের ছেলে, আর আমি তো পরের নিজেদের সন্তান। সে এতকাল সংসার করে, সে ছোট থেকে ভাইগুলোরে বড় করেছে, আর সেই ভাইগুলো বড় হয়েছে, কাজ শিখিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, বাপ মার খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, সেই ভাই বড় হয়ে এমন মারা মেরেছে। আর মুসলিম ছেলেরা 29 বছর বয়সে কেউ বিয়ে করে, 29 বছর বয়সে বিয়ে করেছে এই সংসার টানতে গিয়ে, আর সেই ভাইরা আজকে এই করেছে। আর আমি এবারে তখন কি করবে, এবার মারার পরে এবারে আমার বাপের বাড়ি থেকে লোকজন আসলো যে থানায় আর যাওয়ার দরকার নেই, সেই জায়গায় সংসার করতে হবে, ওরা ভালো মানুষ, আমার বাপের বাড়ি ভালো মানুষ বলেই ছেড়ে দিল যে সংসার যেখানে করতে হবে, তাহলে আর থানা পুলিশ করার আর দরকার নেই। ঠিক আছে, বেশ ভালো। এবার আমরা আছি, স্বামী স্ত্রী দুজনে আছি ভাড়া ঘরে থাকার পরে, এবারে ওখান থেকে এবার আমার স্বামী কাজে গেল বলে আমি বাপের বাড়ি চলে গেলাম। বাপের বাড়ি আমাকে দিয়ে আসলো, দিয়ে আসার পরে আমার মার কাছে আমি থাকার পরে আমার 25 দিন পরে জল ভাঙে। 25 দিন পরে, যেহেতু এদিকে ওষুধ ইঞ্জেকশন চলেছে, 25 দিন পরে আমার পেটে যন্ত্রণা শুরু হয় আর জল ভাঙে। তখন আমার মা কি করলো, একটা লোকাল বাদুড়িয়ায় ডাক্তারের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সেখানে যে কি শাস্তি পেয়েছি, পেটের মধ্যে তো বাচ্চাটা মরে গেছে, মরা বাচ্চার যন্ত্রণা কি করে সহ্য করবে, একটা জ্যান্ত বাচ্চার যন্ত্রণা সহ্য করা যায়, ডেলিভারি হয়,
মরা বাচ্চা যতক্ষণ না বার হচ্ছে ততক্ষণ তো আমি তো মানে যন্ত্রণায় ছটফট করছি। সেই ঘরটায় আমি উঠোন দিয়ে ঘর দিয়ে শুধু গড়াগড়ি খেয়েছি, এত শাস্তি পেয়েছি আমি, সে শাস্তি আমি জীবনে বলতে পারবো না। এত শাস্তি পেয়েছি এই ছোট বয়সে, এত শাস্তি পেয়েছি। সকাল 10টার সময় আমার ধরো ওই 18-19 বছর বয়স, হ্যাঁ 18-19 বছর, আরো 18-19 বছর বয়স। হ্যাঁ তখন এবারে যখন ওই শুরু হলো ব্যথা যন্ত্রণা, ওখানে গিয়ে ওরা তো ওষুধ ইঞ্জেকশন করে রাখছে, তো যন্ত্রণা তো বন্ধ হচ্ছে না, একদম ঘোটাঘুটি করছে, এত যন্ত্রণা, সেই পরিমাণ বমি, মানে সে কি অবস্থা, সে যন্ত্রণার কথা আমি আজও বলতে পারবো না। এইবারে তারপরে সেই 10টার থেকে রাত 10টার সময় তখন আমি আর পাচ্ছি না। আমি বলছি, আল্লাহ তুমি ওর থেকে আমার মরণ করো, আমি মরে যাই, আমার আর বেঁচে থাকার দরকার নেই, এই বয়সে যেখানে এত কষ্ট, মরে যাই। এইবার 10টার সময় সেই বাচ্চা ডেলিভারি হলো, ছেলে হলো। আমার মা সব দেখেছে, আমার মাথার কাছে ছিল, আমার আর হুঁশ ছিল না, মাথার কাছে ছিল। সকালবেলা ছেলে হওয়ার পরে একটু মনে করে দে, ছেলে হলো, ছেলে হওয়ার পরে ডাক্তার তো দেখে অবাক, বলছি এ কি বাচ্চার সব থেতলা কেন, মুখে সব রক্ত জমা কেন, কেন ওরা কিল ঘুষি মেরেছে, সেই সব রক্ত যেখানকার সেখানেই জমে গেছে, এসব কিল ঘুষি কেন, এসব জমা কেন, এসব রক্ত জমা কেন, এতে এক্ষুনি কেস হবে, পুরো মার্ডার কেস হবে, মার্ডার কেস হবে। ভাবো একটা পৃথিবীতে একটা অনাগত সন্তান যে পৃথিবীতে আসছিল, তাকে তারা খুন করেছে। এটা ডাক্তার বলেছে মার্ডার কেস হবে। তো আমরা একটা সদ্যজাত বাচ্চাকে এতজন মিলে খুন করেছে। আমি আর আচ্ছা হ্যাঁ আমি খারাপ মানছি, আমি ভুল কথা বলে ফেলেছি, তোদের বাড়ির পক্ষ নিয়ে একটা ভুল কথা বলে ফেলেছি। তবু তোদের বলা কি ছিল, উচিত কি ছিল, ছেলেটা ডাকি ফোন করে, ছেলে বাড়ি আসুক, তোরা শ্বশুর ঘরের মধ্যে কথা আলোচনা কর, 2-4 চাপড় শ্বশুররা মারতেই পারে, বউ মারে মেয়ের মতন, তোরা মা, তা না করে তোরা আজকে এই অবস্থা আমারে করেছিস। হওয়ার পরে এবার থেতলা, এবার ডাক্তার বললো যে এক্ষুনি এই প্রেসক্রিপশন নিয়ে থানায় চলে যাও, পুরো কেস হয়ে যাবে ওদের। তা আমরা বললাম যে না আমরা থানায় যাব না, সহ্য করি, আল্লাহ সব কিছু দেখাবে, আল্লাহর ওপরে ছেড়ে দিলাম, আমরা আর প্রোটেকশন নিইনি। না নেওয়ার পরে এইবারে আমরা থাকলাম। তখন এইবারে 5 মাস পরে আমার মেয়ে পেটে আসলো। পেটে আসার পরে আমার মেয়ে হলো, বাচ্চা হলো, ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই শ্বশুরবাড়ির সঙ্গে, তখনও আমি ভাড়া ঘরে। এইবারে মেয়ে পেটে আসলো, বাচ্চা হলো, বাপের বাড়ি থাকলাম, থেকে বাচ্চা নিয়ে বাড়ি এসেছি যখন 3.5 মাস, তখন ওই ভাড়া ঘরেই থাকি 3.5 মাস। তারপর 2 বছর বয়স হলে আমরা এখানে এসেছি। হ্যাঁ এখানে তখন কোনো বাড়িঘর ছিল না, বাড়িঘর ছিল ওইদিকে, কিন্তু এটা পুরো মাঠের জমি ছিল। আর ওই 3 ঘর, যে 3 ঘরের সঙ্গে আমরা মেলামেশা করি, ওই 3 ঘর ওদের সঙ্গে আমার মেয়ে খেলা করে, সবকিছু করে, ওদেরকেও ডাকি হাঁকি সবকিছু করে, সেই থেকে ওদের সঙ্গে আমাদের সঙ্গে একটা মনের সঙ্গে অ্যাডজাস্ট। কিন্তু আমি শ্বশুর বাড়ির লোকের সঙ্গে মনের সঙ্গে কোনো দিন আমি অ্যাডজাস্ট হতে পারিনি, আমার কোনো দিন মানে ওদের সঙ্গে আমার এই জীবনে আর সম্ভব না। বলো বন্ধুরা, আজকে 5 মাসের সন্তান আমার, আজকে লায়ক ছেলে থাকতো, তারিখে আমার কি অভাব কষ্ট থাকতো, এত লায়ক ছেলে থাকতো, আজকে এই 21-22 বছরের ছেলে থাকতো আমার, এই ছেলেটা ওরা খুন করে দিয়েছে মেরে। এইরকম ভাবে কেউ মারে? কোনো নির্যাতন আছে এর উপরে? আর কেউ নির্যাতন আছে এর উপরে? তারপরে এইবারে আমার বাপের বাড়ির কথা বলছো, বাপের বাড়ি তো সবাই আছে, কিন্তু আমরা একা। কেন বলো তো? একটা জায়গায় দুর্বল, গরিব, মেন উদ্দেশ্য হচ্ছে গরিব বলে আজকে কেউ নেই। তো শ্বশুর বাড়ির কথাটা তো তোমরা শুনলে, আমরা কেন মায়ের শ্বশুর বাড়ির কেউ কারোর সাথে কেন আমরা মিশি না, তোমরাই বলো। এই ঘটনার পরে আর মন থেকে কারোর সঙ্গে মিশতে ইচ্ছা করে? তাও আমার মা অনেক পরে, যখন আমি বড় হয়ে গেছি, তাও মানে মেশার চেষ্টা করেছে, কিন্তু হয় না। আখেরে তাদের সাথে মেশার মতন না, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা তারপরে মেশার মতন না। তো
তো এই জীবনে আর সম্ভবও না তাদের সাথে মেশা। ওই জন্য তোমরা দেখতেও পাও না। এতদিন ধরে তোমরা বলে এসেছো ওইসব ঘটনা, যে কি কেন তোমাদের কেউ কেন নেই। তো ভিতরে এই এত বড় একটা ঘটনা এতদিন পরে আমি তোমাদের সঙ্গে, আমার মা তোমাদের সঙ্গে আজকে বললো। আজকে এই বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটার মুখ পানে তাকিয়ে, এত বড় অভাবের সংসার, এর মুখ পানে তাকিয়ে আজকে আমার সন্তানের জন্য আমি আজকে এখানে সংসার করে গেলাম। আমার মতো মেয়ে এই এত কষ্ট যন্ত্রণা পেয়ে কেউ থাকতো না। বাচ্চা নিয়ে হয়তো চলেই যেত এখান থেকে, কিন্তু তবু ধৈর্য ধরে কষ্ট করে খেয়ে না খেয়ে আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি এখানে সেইভাবে আমি সংসার করেছি। যাও না তাই এইভাবে সংসার করেছি। আমার জীবনের উপর দিয়ে বহু কাহিনী চলে গেছে। এরকম কাহিনী মনে হয় শ্বশুর বাড়ির লোক নির্যাতন দেয়, কিন্তু এইরকম নির্যাতন, এইরকম যেটা 5 মাসে বাচ্চা পেটের থেকে মেরে ওরা খসিয়ে দিয়েছে। আবার বলছে যে বাচ্চা গাল দিয়ে বার কর, তাহলে কেমন পরিবেশ চিন্তা করো। আমি হাজার মানছি আমি বদ, আমি ভালো না, আমি খারাপ, তবু এইরকম অত্যাচার করা যায়? তোমরা বলো। এইভাবে অত্যাচার করেছে। শ্বশুর বাড়ি সবাই আছে, দেওর শ্বশুরা সবাই আছে, অনেক বড় পরিবার সবাই আছে, কিন্তু আমি একা, আমি কারোর সঙ্গে মিশি না। আমার মনের তেগের থেকে আমি কারোর সঙ্গে মিশি না। আমি নিজের কাজ করি, নিজের সংসার করি, আমি ঘরে থাকি, আমি কারোর ওই আমার শ্বশুর বাড়ির সম্পর্কে আমি মিশি না। আমি সব দুঃখ চেপে রেখে আমি তবুও হাসি খুশি করে বেড়াই, সব কিছু চেপে রেখে। আজকে আমার নার্ভের রোগটা কেন হলো, মানসিক রোগটা কেন হলো? এই সংসারের অভাব, চিন্তা ভাবনা, কিভাবে সংসার চলবে, মানুষের কাছ থেকে টাকা ধার, এর কাছ থেকে টাকা ধার, ওর কাছ থেকে টাকা ধার, কত লোকের কাছে কত খারাপ কথা শুনে আমি আজকে এই এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে, দর্জি কাজ করে কত টাকা হয়, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে, এই করে করে আমি সংসার চালিয়েছি। আমি যাও না তাই কত কথা শুনেছি লোকের কাছে। আজকে আমি এটা ইনকাম করছে বলে, যাও একটু সংসারে দিচ্ছে বলে আজকে আমি একটু সুচ্ছল, একটু মনের দিক দিয়ে একটু সুচ্ছল, মনের দিক দিয়ে একটু শান্তি, সংসারের দিক দিয়ে একটু সুচ্ছল, মনের দিক দিয়ে একটু শান্তি। অনেক কথা শুনেছি লোকের কাছে, অনেক কথা। তো তোমরা আমার মেয়ের পাশে থাকো, সাপোর্ট করো। আমার মেয়ে যেন আরো উন্নতি করতে পারে। আমি বহুত অবহেলিত, আমি খুব দুঃখিনী মা। ওর খুব দুঃখিনী মা, ওর খুব দুঃখিনী মা। তোমরা জানো না, আমার জীবনে আমি ছোটবেলার থেকে আমি এত অল্প বয়সে বিয়ে হয়েছে, আর আমি যে এত কষ্ট পেয়েছি জীবনে, ভাবতে পারিনি যে এই কষ্ট আমার জীবনে ছিল, আমার অপেক্ষায় ছিল। এমন পরিবেশে বিয়ে হয়েছে। আমার বাবা চাইনি এখানে বিয়ে দিতে, যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকার আমার বাবার সঙ্গে কিছু ভালো ভদ্র মানুষের সঙ্গে সম্পর্ক আছে, যেহেতু তিনি শিক্ষিত লোক। তিনি 1000বার বারণ করেছিল যে না, ওখানে মেয়ে বিয়ে দেওয়া হবে না। আমার বিয়ের দিন পর্যন্ত আমার বাবা ঘটক নিয়ে এসছে যে না, ওখানে মেয়ে বিয়ে দেওয়া হবে না। আমার ভাইরা বোনেরা মিলে এরা বলেছে আমাদের এত আছে অত আছে মিলে। তাই আমার মা এখানে সংসারটা একমাত্র করে যেতে পেরেছে কারণ আমার পাপা আমার মার সাপোর্টে ছিল। হ্যাঁ, সারাক্ষণ আমার সাপোর্টে ছিল আমার স্বামী। অভাব, আমার স্বামী আয় করতে না পারলেও কম আয় করেছে, কিন্তু সারাক্ষণ আমার পাশে উনি থেকেছে, আমার সাপোর্টে থেকেছে, আমার সহায় থেকেছে। ওই জন্যই আজকে আমি এখানে এখনো পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি। আমার স্বামী থেকেছে আমার পাশে, আর এই স্বামী আর এই বাচ্চাটাকে নিয়ে আজকে আমি এখনো সংসার করছি। আমার কাহিনী, বিশাল কাহিনী, এখনো কাহিনী আছে তোমাদের সঙ্গে, এখনো বলবো, এখনো কাহিনী আছে। বলা হয় একভাবে, বলা হয় না। বহুত কষ্ট পেয়েছি জীবনে, এমন পোড় খেয়ে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মনে না মানুষ শক্ত হয়ে যায়, পোড় খেয়ে খেয়ে পাথর হয়ে যায়। আমি এখন পাথর হয়ে গেছি, পাথর। তবু তাই জন্য আর লোকের কথা, কোনো কথা কান দেয়নি। নিজের ডিউটি করি, বাড়ি থাকি, আর কারোর কথাই আমি কান দেয়নি। কোথায় কি হলো না হলো, এই যে আমার মা যে চাকরিটা পেয়েছিল সেই নিয়েও কত, কেন চাকরি পাবে, কেন চাকরি হবে,
কত চাকরিটা বাধা দেওয়ার কত চেষ্টা করেছিল। নিজেদের এই লোক তো সামান্য চাকরিটার সামান্য মাইনে, যতই সামান্য মাইনে থাক সেই মাইনেটাও তো প্রত্যেক মাস গেলে পাওয়া যায়, সেটাও তো সংসারের জন্য অনেক। আমার যখন ট্রেনিং শুরু হয়, ট্রেনিংয়ে যাই প্রত্যেক দিন, আমার মেয়েকে ওই পাশের বাড়ি রেখে 5 বছরের বাচ্চা রেখে যায়। আমার শ্বশুর লোকের সঙ্গে গল্প করে ভরং করতে যাচ্ছে, ভরং দিতে যাচ্ছে, চাকরি না তো ভরং দিতে যাচ্ছে। তো দেখো উপরওয়ালা ঠিক ছিল, আর আমি সৎ না থাকলে আজকে এই কাজটা আমি পেতাম না। আমি সৎ ছিলাম বলে তোরা আমার উপরে এইরকম করেছিস, তা সত্ত্বেও আজকে আমি এই কাজটা পেয়েছি। দেখ তোরা এখন দেখ, কিন্তু আমার যা করেছে আমি জীবনে ক্ষমা করবো না। আমার শ্বশুর বাড়ির লোকেদের জীবনে ক্ষমা করবো না। ওরা আমার কাছে অন্যায় করেছে, আমি জীবনে ক্ষমা করবো না। শুধু তোমার কাছে অন্যায় করেনি, সেই ছোট্ট শিশুটার কাছে অন্যায় করেছে, খুন করেছে, মার্ডার করেছে। আজকে এই 22 বছরের আমার ছেলে থাকতো, 22 বছরের ছেলে। আমি যা কষ্ট পেয়েছি সেই সব কথা বলছি না, আমার বুক কাঁপছে, বুক ধরপড় করছে। মানে আমার সঙ্গে যা অত্যাচার হয়েছে আমার বুক ধরপড় করছে, কাঁপছে। আমি ওসব কথা মনে করতে চাই না, মনে করলে আমার নার্ভের রোগ আরো ঠেলে ওঠে। আমি ওসব কথা মনে করতে চাই না। কোনো কথা মনে করো না, শুধু বন্ধুরা শুনতে চেয়েছে বলে তাই বলছি। হ্যাঁ, শুধু তোমরা শুনতে চেয়েছো যে কাকিমা তোমার কাহিনী, তোমার গল্প বলো, ঢুকে যেও না, সব যা হয়েছে আর কি করা যাবে বলো, তাই তোমাদের সঙ্গে বলে একটু শেয়ার করছি। সবাই এখন এই মেয়েটাকে নিয়ে আছি, আল্লাহ শরীর সুস্থ করুক। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, সবসময় দোয়া চাই, আল্লাহ যে তুমি আছো, আমার কেউ নেই, তুমি আছো, তুমি আছো। আমি সবসময় আল্লাহর কাছে বলি, সব সময় নড়তি চড়তি সব সময় আল্লাহর কাছে আমি দোয়া চাই যে তুমি আছো, তুমি আছো, আমার কেউ নাই, তাই কি তুমি আছো। কিন্তু আমার টুকটুক করে আস্তে আস্তে যা আমি আল্লাহর কাছে চাই, আমি সব সফল হই, সব সফল হই। সত্যি আমি, তোমরা আমার মেয়ের পাশে থাকো, আর তোমরাই আছো, তোমরাই থাকো। আমি তো সুখ দুঃখের গল্প তোমাদের সঙ্গেই করব, আর কারোর সঙ্গে করব না। তোমরা আমার নিজের মানুষ, পরিবারের মানুষ হয়ে গেছো, আর তোমরা আমার মেয়ের পাশে থাকো, একটু সাপোর্ট করো যাতে আমরা একটু ঠেলে উঠতে পারি। এইটাই দোয়া করলাম আল্লাহর কাছে। আল্লাহর কাছে তোমরা দোয়া করো। আরো আছে অনেক, সব মনে হচ্ছে না একদিনে, মনে হচ্ছে। তো তোমরা তো সবই শুনলে, বাস্তব ভয়ঙ্কর চিত্র জীবনের। মা হয়ে বোধহয় এখনো পর্যন্ত স্ট্রং রয়েছে। আমার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো আমি তো বোধহয় কবেই উপরে চলে যেতাম, কারণ আমার অত ধৈর্য ক্ষমতা নেই। আমি খুবই ইমোশনাল। আমার মা খুব শক্ত, খুব শক্ত, অত সহজে চোখ দিয়ে জল বেরোয় না আমার মার, খুব শক্ত মানুষ। কিন্তু আমি একদমই শক্ত না, আমার খুব ইমোশনাল। আমি সামান্য ব্যাপারেও এমন কান্না করি, আমার চোখ টোক ফুলে, চোখ টোক লাল হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সামান্য কারণেও মানুষের কাছ থেকে আঘাত পেলে, ছোট আঘাত পেলেও প্রচুর কান্না করি। আর আমার মার জীবনে তো এত বড় একটা আঘাত, আমি সেটা ভাবলেই না আমার বুক ধরপড় শুরু হয়ে যায়। যে যদি আমার সাথে এরকম, আমার 17-18 বছর বয়স যখন ছিল, তখন যদি আমার সাথে এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে আমি কি করতাম। মানে আমার নিজের সাথে ঘটছে, যে আমাকে মেরে ধরে আমাকে এরকম করছে, বলার কোনো ভাষা নেই। এই ঘটনা বিশ্লেষণ করার কোনো ভাষা নেই। এটা মর্মান্তিক, মানে একদম মর্মান্তিক ঘটনা, এটা মর্মান্তিক দৃশ্য। বাকি সেই দৃশ্য আমাকে দেখতে হয়নি, দেখেছে অনেকে, দেখেছে সেই সময় যারা ছিল। এত বড় মানুষ, কতটা মান সম্মান 10 হাত ছাড়ি খুলে নিয়ে আমি 2 হাত বুকে বেঁধে আছি, আর আমাকে আমার শ্বশুর চুলের মধ্যে ধরে ছেলেদের বলছে মার মেরে ওর বাচ্চা গাল দিয়ে বার কর, ওর বাচ্চা গাল দিয়ে বার কর। তারপরের দিন পাপারেও মেরেছে। তারপরের দিনে আমি ঘরে দরজা দিয়েছিলাম, মনে নিজের সন্তান, ওদের সন্তান, কি করে মারলো। পাপার এই আঙুলটা এখনো দেখা, এখানকার মাংসগুলো সব খসে পড়েছে, কি করে মারলো। শুধু আমার স্বামী আমার পাশে ছিল, আমার স্বামী পাশে ছিল। আমি তোমাদের কাছে শেয়ার করব বলি অনেক দিন থেকে, কিন্তু আমি করি না। আর দেখি করব একদিন আমার কাহিনীগুলো সবকিছু বলবো।
আরো বিয়ের পর আরো অনেক কাহিনী আছে, অনেক কাহিনী। 16 বছর বয়সে বিয়ে হয়েছে, তো তখনকার সময় তো অত বুঝতাম না স্বামী স্ত্রী মিল ভালোবাসা ওসব কিছু বুঝতাম না। 1 বছর আমাদের সঙ্গে সম্পর্ক হয়নি, তারপরে আস্তে আস্তে যখন একটু বড় হলাম তখন আস্তে আস্তে স্বামী স্ত্রী সম্পর্ক হলো। যেহেতু পাপার সঙ্গে আমার মার বয়সের অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। 16 বছর বয়স আর কোথায় 29 বছর বয়স, তবু সংসার করছে। আজকে সংসার করছে, কিছু করার নেই, কোথায় যাব, সংসার করছে। বাচ্চাটা হওয়ার পর থেকে তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। কি করে মারলো নিজের সন্তানের, মেরে খসিয়ে দিল, মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আমার শ্বশুরই। আর একটা ভাই এমন করে মানে এমন জায়গায় টিপে ধরেছে, মানে মরেই যেত। কি করে পারে বাপ যে ভাইদের নিয়ে ছেলেদের নিয়ে আর আমার বড় ছেলের মারতে যাচ্ছে, কি করে পারে? আর আমি তো পরের মেয়ে, আমার তার ছেড়ে দেয় তো বড়, আমার ছেড়ে দেয়। সামান্য একটা কথা নিয়ে আমি সেই কথা বলেছিলাম, বলে তুমি আমাদের বাড়ির দোষ তুলে দিচ্ছ, এই হচ্ছে অন্যায়। ঠিক আছে, তাহলে সেই দোষ ঢাকতে গিয়ে যে এত বড় একটা কেচ্চা হয়ে গেল সব দর্শকের সামনে। হ্যাঁ, যে একটা অন্যায় করেছি, তা ঘৃণা লাগে আমার এসব কথা শুনি যখন। এসব মানুষদের প্রতি আমার ঘৃণা ছাড়ার কিছু আসে না, বিশ্বাস করো, ঘৃণা ছাড়ার কিছু আসে না। এত বড় সওয়াবের কাজ করেছে, বিশাল সওয়াবের কাজ করেছে। আমি একদম এই জীবনে আর মন থেকে কোনোদিন মেনে নেবো না। আমার জীবনে যা করেছে, আর আমি জীবনে যে কষ্ট পেয়েছি, যেমন ওইসব জ্বালা যন্ত্রণা পেয়েছি, তেমন সংসারে অভাব কষ্ট পেয়েছি। সব দিক দিয়ে আমার জীবনটা একদম পুরো সার্কার হয়ে গেছে। এই জীবনে এরকম মনে কারোর জীবনে হয়নি। অভাব কষ্ট হয়েছে, কিন্তু এইসব নির্যাতন এইসব কারোর হয়নি। বহুত। তো যাই হোক, সবকিছু তোমাদের সঙ্গে সবকিছু তো বলা হলো না, তাও যেগুলো মেন জিনিস তোমাদের সঙ্গে সেগুলো সব মা বললো। তো আমরা সব জানি, কারণ মা অনেকবার বলেছে কাঁদতে কাঁদতে আমাদের সঙ্গে, তো আমরা সবই জানি এইসব ঘটনা। তো তোমরা শুনি। বাবা, রাস্তা দিয়ে যখন নিয়ে আসছে আমার শ্বশুর, তখন সাইকেল তুলে দিয়েছে আমার ঘাড়ের ওপরে, আবার রাস্তা দিয়ে মারতে নিয়ে গিয়েছে ওই বাড়ি, আবার বলছে বেঁধে মার। তোমার তখন ওই সময় বলা উচিত ছিল না যে আমি থানায় যাচ্ছি, ওখান থেকে চুপি চলে এসে ওই অবস্থায় থানায় যাওয়া উচিত। আমি তো অত বুঝলাম না, অত বুঝতে পারিনি, তখন অত বুদ্ধি হয়নি আমার। হ্যাঁ, যেই বলেছি বলে আমার শ্বশুর দৌড়ে এসে আমার গলাটা টিপে উঁচু করে ধরেছে। আবার এত মান মেরেছে, তা সত্ত্বেও আবার গলার টুটি ধরে উঁচু করে তুলেছে আমার শ্বশুর। শাস্তি তা আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি আমরা। আর থানা পুলিশ করিনি, মার্ডার কেস হয়ে যেত, ভিটে বাড়ি চাটি হয়ে যেত, সব আমরা আর করিনি। যে না, এই বিচার উপর আল্লাহ করবে সব। আল্লাহ মানুষের বিচার তাড়াতাড়ি, আর আল্লাহর বিচার ধীরে ধীরে। আল্লাহ বিচার করবে সব, চোখে দেখতে পাচ্ছি বিচার হচ্ছে, আস্তে আস্তে চোখে দেখতে পাচ্ছি সব। এখনো পর্যন্ত আমাদের প্রতি হিংসা, আমাদের উন্নতি দেখে হিংসা, বাধা সৃষ্টি করা। এখন আমরা একটু অন্য রকমের স্ট্যাটাসে চলি, সত্যি কথা বলছি, আমরা অন্য স্ট্যাটাসে চলি। যেহেতু আমরা 5টা শিক্ষিত লোকজনের সঙ্গে ওঠা বসা করি, আমাদের একটু চাল চলন ধারণ অন্যরকমই তো হবে। বাপের বাড়ি একরকম শিক্ষিত ছিল, এখানে এসে আবার এই চাকরি পাওয়ার পরতে আমরা 5টা শিক্ষিত মানুষের সঙ্গে ওঠা বসা করি, আমাদের একটু তো স্ট্যাটাসটা একটু অন্যরকম তো হবেই, এটা তো স্বাভাবিক। ওই স্ট্যাটাস ওদের পছন্দ হয় না, যেহেতু ওরা তো নোংরা, ওরা পছন্দ করবে কি করে বলো? ওই জন্য হিংসা করে আমাদের উপরে। তো চলো, ওই জন্য আর কাউকে আর একদম সবসময় নেই আমাদের জীবনে, কেউ নেই, একমাত্র আল্লাহ। আর কাউকে চাইও না, আর তোমরা আর আমি আর কাউকে চাই না, কোন কুল থেকে, বাপের বাড়ি কুল থেকে বলো আর শ্বশুর বাড়ি কুল থেকে বলো। আমরা হয়তো একাই থাকতাম, বিশ্বাস করো, এই শুধুমাত্র এই যে এখানে আসার পর থেকে এই এদের বাড়ির 3 ঘরের সঙ্গে যবে থেকে পরিচিত হয়েছে, তবে থেকে আমাদের সেই দুঃখটা চলে গেছে। এই এরা সারাক্ষণ থাকে, কাকিরা বিট্টুরা সারাক্ষণ থাকে, সেই জন্য আমাদের সেই একা একা ফিলটার হয় না। ওদের তো আমি নিজের সন্তানের মতো করে করি ওদের, কারণ আমরা সেই ছোট্টবেলার থেকে একসঙ্গে মানুষ হয়েছি। আমার যখন 2 বছর বয়স সেইখানে এসেছি,
আর টুকটুকির বয়স তখন ছিল 7 মাস, কৌশিকের বয়স তখন ছিল 1 বছর। তো চলো সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে এই শেয়ার করলাম, যতটুকু মনে হলো ততটুকু শেয়ার করলাম। আবার যেদিন মনে হবে সেদিন আবার শেয়ার করবো। পর্যন্তই থাক বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যাতে সুস্থ থাকি আল্লাহর কাছে দোয়া করো। তুমি আর ওসব নিয়ে ভাবনা চিন্তা করো না, কারণ এইটা বন্ধুরা শুনতে চেয়েছে, তাই তুমি তোমার ঘটনাটা বন্ধুদের বলবে। এইসব নিয়ে ভাবনা চিন্তা করলে পুরনো স্মৃতি মনে উঠে গেছে না, আজকে সারা রাত্রি এই চিন্তা ভাবনাই না, কোনো চিন্তা ভাবনার দরকার নেই। কিসের জন্য চিন্তা ভাবনা করবা? তোমার সঙ্গে যেটা হয়েছে তার বিচার উপর আল্লাহ ঠিক করবে। আমরা তো আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। তাহলে এইসব নিয়ে ভাবনা চিন্তা করার প্রশাসন করে তো মার্ডার কেস, খুন, এসব তো ওরা তো মার্ডার করেছে, ওরা তো খুন করেছে। আমরা যদি সেই বদমাইশ হতাম তাহলে তো আমরা তো তরতাজা প্রাণকে শেষ করে আমরা তো সেই পুলিশের তাদের সঙ্গে মেশা আমরা জীবনেও না। পুলিশ প্রশাসন নিয়ে তোদের তো ব্যবস্থা করতে পারতাম। তাহলে আমরা কেমন ধরনের মানুষ যে আমরা যে যা করুক আল্লাহর কাছে বিচার ছেড়ে দিচ্ছি, তিনিই বিচার করবে। এরকম বিচার করে ছেড়ে দেবে, আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি যে তিনিই দেখবে। সময় আসলে সব দেখতে পাবো, দেখতেও পাচ্ছি সব, কিন্তু বলার দরকার নেই। চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, ওই শেষ। যে তার নামে নিন্দা পাচা, যে আমার এই করেছে বলে এই হয়েছে, আমি বলবো না তো। আমি তো বুঝতে পারছি যে কিসেতে কি হচ্ছে। চলো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, তোমরা আমার মেয়ের পাশে থাকো, আমার মেয়েকে সাপোর্ট করো, আমার মেয়েকে যেন আরো একটু উন্নতি করতে পারে। আমি বিশাল কিছু চাই না, আমার প্রয়োজন মতো, প্রয়োজন ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আমি আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ তুমি আমার সচ্ছলে নিয়ে চলো, আর প্রয়োজন ছাড়া আমি আর বেশি কিছু চাই না। বিশাল বিলাসিতা, বাড়ি ঘর দৌড় কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, মন থেকে বলছি, কিচ্ছু চাই না। তো বন্ধুরা, অবশেষে তোমাদের সঙ্গে বলা কমপ্লিট হয়ে গেল। তো আমার মায়ের জীবনে সারা জীবনের জন্য একটা ক্ষত, গভীর ক্ষত হয়ে থাকবে এই ঘটনা। তবুও এখন অনেক ভালো আছি, পুরনো কথা আর মনে করতে চাই না। মনে করতে না চাইলেও কি সেই সিন ভোলা যায়? যার জীবনে ঘটে সেই জানে একমাত্র এইটা কি। আমার জীবনে যদি ঘটতো, আমি তো আমি যে কি হয়ে যেতাম আমি নিজেও জানি না। আমি এতটা শক্ত নই গো। যারা আমাকে পার্সোনালি চেনে তারা ভালো করেই জানে আমি যে ঠিক কতটা নরম, কতটা আঘাত পাই, একটুতেই ভেঙে পড়ি। আমি অতটা সাহসী নই। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে কোনো ডেলি ভ্লগ নিয়ে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা।